এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। খা, এই বিষের মেয়াদ গেছে খা। ওই দিন দেখলাম বিষের মধ্যে পিঁপড়া পড়ছে, খায়া দেখতে পারোস, তাই তুই মরবি না। কই মাছের প্রাণ লইয়া আসছস? এই ইঁদুরের বিষে তোর মতো জাউরা হারামজাদা মরবে না। রঙ্গনের মেজাজ ছুটে গেল। এবার বিশ্বের বোতল ফেলে সে রান্নাঘরে ছুটে গেল। রান্নাঘরের সাজিয়ে রাখা অব্যবহৃত ছুরিটা নিজের হাতের কবজিতে ধরে বলল, যদি কালকে বিয়ার কথা কইতে না জানতো আমি রঙ্গন ব্যাপারী ওয়াদা করলাম এই ছুরি দিয়া হাতের রক কাটমু, থাইকেন আপনি একলা। বলে সে গটগট করতে করতে বড় পায়ে বেরিয়ে গেল। নাহার বেগম রঙ্গনের কাণ্ড দেখে কেঁদে উঠলেন। পাগলার মাথা চটেছে। বিগত কয়েক বছরে এই সেই বুঝ দিয়ে ছেলেকে দমিয়ে রেখেছিলেন, এখন আর সেই উপায়ও নেই। অবশ্য ছেলে এখন চাকরি করে, বিয়ে না দিয়ে উপায় কি? তিনি চোখ বুঝলে আসলেও রঙ্গনকে কে দেখবে? রুমি অবশ্য মেয়ে খারাপ নয়, রূপ যৌবনের দিক থেকে বিবেচনা করলেও রুমি পিছিয়ে নেই। নাহার বেগম সব সময় চেয়েছিলেন ঘরে শিক্ষিত বউ আসুক। পড়াশোনার খুব ইচ্ছে ছিল। ক্লাস 8-এ উঠবার পরপরই বিয়ে হয়ে গেল। রঙ্গনের বাবাকে খুব করে বলেছিলেন তিনি পড়তে চান। রঙ্গনের দাদি ধমকে উঠে বলেছিলেন, বিয়া হইছে বাচ্চা পালবা আর ঘর সামলাইবা, এত পয়রা কি করবা? ডাক্তারের পাশ দিবা নাকি উকিল ব্যারিস্টার পড়বা? পড়াশোনার চাকা ওখানেই থেমে গেল। রুমি তো পড়াশোনাও করছে, কথাটা কি কাল আসলেও একবার পেরে দেখবে নাকি? রঙ্গন বাড়ি ফিরল রাতে, ঘেমে জবজব করছে শরীর। নাহার বেগম প্লেটে ভাত বাড়তে বাড়তে বললেন, তোর মামারে কালকে আসতে বলছি, তারে নিয়ে কালকে রুমিদের বাড়িতে যাব। রঙ্গন চোখ বড় বড় করে মায়ের দিকে তাকালো। দ্রুত এসে মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল, আমার সত্যি আপনি আসলে এই রুমিদের বাড়িতে যাইবেন? নাহার বেগম কোনো জবাব দিলেন না। এমনিতেই ছেলের মাথা গেছে, আর কিছু বললে সর্বনাশ হবে। সকালে আজ রঙ্গন প্রতিদিনকার মতো স্কুলে গেলেও স্কুল ছুটি হওয়া অবধি আজ আর অপেক্ষা করলো না। অসুস্থতার অজুহাত দিয়ে টিফিন টাইমে বাড়ি চলে এলো। নাহার বেগমকে রাতে যদিও রঙ্গন সব বুঝিয়ে দিয়েছে, তাও মামা আর মাকে সে আবারও সব শিখিয়ে পড়িয়ে দিল। কিভাবে অভিনয় করতে হবে তাও বুঝিয়ে বলল। নাহার বেগম নতুন শাড়ি আর কান পাশা পরে তৈরি হয়েছেন। বের হওয়ার ঠিক আগে আগে রঙ্গন ড্রয়ার থেকে একটা মলম বের করলো। নাহার বেগমের চোখের নিচে সেটা ঘষে ঘষে লাগিয়ে দিল। নাহার বেগম কৌতূহলের সহিত প্রশ্ন করলেন, এটা কি রে বাপ? মাজা ব্যথার ওষুধ চোখের নিচে লাগাইতেছিস কেন বাপ? রঙ্গন মুচকি হাসতে হাসতে বলল, বেয়াই বাড়ি যাইবেন, রং ঢঙের তো এত ব্যাপার আছে নাকি? এটা চোখের নিচে লাগাইলে চকচক করবে, বয়স কম কম লাগে আর খুব ইয়াং লাগে। নাহার বেগম এত কিছু আর ভাবলেন না। সত্যি তাকে খুব সুন্দর লাগছে ভেবে মনে তৃপ্তি অনুভব করলেন। রঙ্গন তাড়াতাড়ি মামা আর মাকে রিকশায় তুলে দিল। আজকে যা খেল জমবে না। মাজদাক সারোয়ার নাস্তা করে বের হয়ে গেছেন। আসান স্কুলে গেছে, রুমি আর তরি কলেজে গেছে। আসতে আসতে দুপুর প্রায়। শুভা তখন দুপুরের রান্না সারছিলেন। মধু বেবি পাশে বসে বসে পোশাকের পাতা বেছে দিচ্ছেন। তখনই আহসানদের বাড়ির সামনে রিক্সা থামলো। রিক্সা থেকে নামলেন নাহার বেগম আর তার ভাই তৈয়ব আলী। নাহার বেগম রিক্সা থেকে নেমে বাড়ির গেটে এসে কড়া নাড়তেই শুভা এসে গেটটা খুলে দিলেন। ভদ্র মহিলা যে রঙ্গনের মা তা শুভা আগে থেকেই জানেন। আগে হাসানকে স্কুল থেকে আনতে গেলে দেখা হতো দুজনার। শুভা বিস্মিত হয়ে বললেন, ভাবি আপনি? কত বছর পর দেখলাম আপনাকে। ভেতরে আসুন ভাবি, ভেতরে আসুন। নাহার বেগম ভাইকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকলেন। মধু বেবিকে দেখে নিজেও সালাম দিলেন। আগে রঙ্গনকে নিয়ে এই বাড়িতে মাঝে মধ্যে আসা হতো তার। রঙ্গনের বাবা মারা যাওয়ার পর থেকে সবকিছু কেমন বিবর্ণ লাগে বিধায় কোথাও যাওয়া হয় না। নাহার বেগম সোফায় বসলেন। শুভা নাস্তা নিয়ে আসতে তিনি বললেন, এসব কেন করতে গেছেন ভাবি? আপনার রান্না খুব মজা, কিন্তু আমি আজকে কিছু খেতে আসি নাই, আসছিলাম একটা গুরুত্বপূর্ণ কথা বলতে। শুভা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি কথা ভাবি? নাহার বেগম অনুভব করলেন তার চোখ দুটো জ্বলে যাচ্ছে। কেমন যেন মৃদু ছাজালো গন্ধ টের পেলেন। তবু স্বাভাবিক হয়ে বললেন,
ভাবি, রঙ্গনের বাপ মারা যাওয়ার পর থেকে আমার রঙ্গনের আর কেউ নেই। আমার শরীরটাও আজকাল ভালো যাইতেছে না, কখন চোখ বুঝি কে জানে। আমার পর রঙ্গনরে কেউ দেখা রাখবো সেই ব্যবস্থাও নাই। রঙ্গন এখন চাকরি করে, বিয়ের বয়সও হইয়া গেছে। আমার ইচ্ছা ছিল একটা মেয়ে সন্তানের রঙ্গনের পরে, তো আল্লাহ কোনো সন্তান দিল না, যাও একজন ছিল আল্লাহ নিয়ে গেল। তাই চাইছিলাম রুমিরে রঙ্গনের জন্য চাইতে, আপনারা যদি একটু ভাইবা দেখতেন ভাবি। এটুকু বলেই নাহার বেগম চোখ বন্ধ করে ফেলতেন। চোখে তীব্র জ্বালা পোড়ার কারণে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নাহার বেগম হাত দিয়ে বারবার পানি মোছার চেষ্টা করলেন। যতবার চোখে হাত যাচ্ছে জ্বালা পোড়া যেন আরো বাড়ছে। তৈয়ব আলী এবার বললেন, আপনার মেয়েকে আমরা রানী করেই দেখাবো। আমার বোন আর কতকাল বয়স হয়েছে, তারও তো সংসারের চাপ থেকে মুক্তি পেতে ইচ্ছে হয়। এখন রান্নাবান্না ছেড়ে নামাজ রোজা করার সময়। আপনার মেয়েও তো বিয়ের বয়স হয়েছে, একদিন না একদিন তো বিদায় দিতেই হবে। রঙ্গনকে তো আপনি ছোটোবেলা থেকেই দেখছেন, আপনার ঘরের ছেলে চাকরি করছে। এখন বিয়েটা হয়ে গেলে আমার বোন ঝুঁকি ঝামেলা থেকে বাঁচে। নাহার বেগমের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে ভেজা গলায় কোনো রকমে বললেন, রুমিরে আমি ছোটবেলা থেকেই মেয়ের নজরে দেখছি। কালকে রাইতেও স্বপ্নে দেখলাম রঙ্গনের বাপরে। আমার মনে হয় সময় চলে আসছে, আমি আর মনে হয় বাঁচুম না। ভাবি, আপনার মেয়েটারে আমার ছেলের জন্য দেন, ওরে আমি মাথায় তুলে রাখবো। নাহার বেগমের কান্না দেখে তৈয়ব আলীও ভরকে গেলেন। এত বছরের সংসারে দোলা ভাইয়ের সঙ্গে এত ঝগড়া হয়েছে, তাও চোখ থেকে এক ফোঁটা পানি পড়েনি। আজ ছেলের বিয়ের কথা বলতে এসে এভাবে কাঁদছেন। আসলেই কি ওসব স্বপ্ন টপ্ন কিছু দেখছেন নাকি? শোভা চিন্তিত গলায় বললেন, আসলে রঙ্গনকে ছোটবেলা থেকেই দেখেছি, ও আমার ছেলেরই মতন। আপনাদের ওপর যথেষ্ট বিশ্বাস আছে আমার। বিয়ে একটা সামাজিক এবং ধর্মীয় পবিত্র বন্ধন। আমার একার কথাই তো আর এসব হবে না। রুমিও তো একটা মতামত আছে। আপনি বলছেন, আমি শুনেছি। এহসানের বাবা বাড়ি এলে অবশ্যই তাকে বলবো। এরপর সবাই বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবে সেটাই জানাবো আপনাদের। নাহার বেগম আর বসলেন না, তৈয়ব আলীকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন। চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসবে। কি যে হলো চোখে! রঙ্গন কোনো কারসাজি করেনি তো? বাড়ির সামনে রিক্সা থামতেই রঙ্গন দৌড়ে বেরিয়ে এলো। মাকে রিক্সা থেকে নামতে সাহায্য করে বলল, কি বলছে আম্মা? রুমিরে দিব বলছে? বিয়ের তারিখ দিছে? কবে বিয়ে আম্মা? নাহার বেগম হাঁটতে হাঁটতে বললেন। আমি মরলে? রঙ্গন প্রত্যুত্তরে বলল, আপনি কবে মরবেন আম্মা? নাহার বেগম রেগে ছেলের দিকে তাকাতে রঙ্গন চুপ হয়ে গেল। তৈয়ব আলী টিভি ছেড়ে বসেছেন। নাহার বেগম ভেতরে ঢুকতে রঙ্গন বলল, রুমিরে দিব আম্মা, বলেন না। নাহার চোখ মুছতে মুছতে চিৎকার করে বললেন, বাজারের ব্যাগের মধ্যে ঢুকিয়ে আনছি রুমিরে, আয় নিয়ে যা। ওরে পাগলের বংশধর, একদিনে বিয়ের কথা পাকা হয়। আমি প্রস্তাব দিছি, তারা বিবেচনা কইরা ভালো বুঝলে দিব। রঙ্গন মুখ ফুটা করে বলল, আমার বিয়া তাইলে কবে আম্মা? নাহার বেগম কপাল চাপড়াতে চাপড়াতে বললেন, লাল শুক্রবারে। আর এইদিকে আয় তুই। আমার চোখে কি দিছ সত্যি কইরা ক? চোখ জ্বলতাছে, পানি পড়তাছে, চাইতে পারতেছি না ভালো কইরা। রঙ্গন সরল মুখে নাহার বেগমের মাথায় হাত রেখে বলল, সত্যি আমি কিছু দেই নাই আম্মা, আপনার কসম। নাহার তড়িৎ সরে গিয়ে বললেন, হাত ছড়া কুত্তার বাচ্চা, তোরে দিয়ে কোনো বিশ্বাস নেই। তুই আমারে মারতে পারলে বাসস। রঙ্গন হাই তুলতে তুলতে বলল, আপনি এত সহজে মরবেন না আম্মা। আপনারা মরলে তো হয়েছিল, গয়নাগাটি জমি বেচা ঢাকার গুলশানে গিয়া বাড়ি কিনতাম। নাহার বেগম সঙ্গে সঙ্গে পায়ের জুতোটা খুলে নিক্ষেপ করলেন রঙ্গনের গায়ে। দুপুরে সবাই যখন খেতে বসলো, গোলযোগের সেই মুহূর্তে শুভা রুমির সম্বন্ধ আসার কথাটা বললেন। হাসান বিষম খেল প্রায়। রঙ্গনের আম্মা হঠাৎ এমন কিছু করে বসবেন কেউ ভাবতে পারেনি। মাজদাক সারোয়ার শুরু থেকে সবকিছু শুনে শুভাকে পাল্টা প্রশ্ন করলেন, তোমার রঙ্গনকে কেমন লাগে হাসানের আম্মা? শুভা তরি আর রুমির প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বললেন, ভালো, এখন তো ভালো চাকরিও করে। ছেলেবেলা থেকেই তো আমাদের বাড়িতে আনাগোনা। ছেলে মন্দ নয়, খুব সহজ সরল। আমার মনে হয় না রুমিকেও অযত্নে রাখবে। রঙ্গনের আম্মা কেঁদে কেঁদে বিয়ের প্রস্তাব রাখলে কিভাবে হেঁচকি তুলে তুলে কাঁদছিল তা যদি দেখতে। রুমি তখনই মনে মনে রঙ্গনকে ভেঙচি কাটতে কাটতে বলল,
শালার বুইরা ব্রয়লার মুরগিকে বলে সহজ সরল, ভাজা মাছ উল্টে খেতে জানে না। ওরে তোরা কেউ জানিস না, ভাজা মাছ কাটা শুদ্ধ পেটের ভিতর ঢুকিয়ে বসে আছে। রঙ্গনকে মনে মনে কয়েক দফা গালাগালি করলো, সরাসরি গালি দিত, কিন্তু সামনে ভাই আর বাবা বসে আছে দেখে সে আর ওসবের সাহস করলো না। মাজদাক সারোয়ার রাতে এসে ওসব নিয়ে আলোচনা করবেন বলে খেয়ে বেরিয়ে গেলেন। আহসান খেয়ে চিন্তিত হয়ে ঘরে এলো। রঙ্গনের বিষয়টা তার মাথা থেকে যাচ্ছে না। রঙ্গন তো রুমির দিকে চোখ দেবার মতো ছেলে নয়। রুমিও কখনো নিজ থেকে একবারে রঙ্গনকে ধরা দেবার পাত্রী নয়। তবে কি রঙ্গনের আম্মায় নিজের সিদ্ধান্তে এসব করেছেন? ওদিকে রঙ্গনের আম্মা প্রস্তাব দিয়েছে শুনে রুমির ভয়ে মরদশা। বাপ ভাইয়ের মুখের উপরে কথা বলবার মতো এত সাহস তার নেই। যদি আসলে বিয়ে হয়ে যায় ওই ফাজিল চন্দ্র দেবদাসের সঙ্গে, না ওসব হতে পারে না। দরকার হলে ডেটল খেয়ে রুমি উধাও হয়ে যাবে, তবু ওই মর্কটকে বিয়ে করার প্রশ্নই আসে না। রুমির বিয়ে হবে সালমান শাহের মতো হ্যান্ডসাম তরুণ যুবকের সঙ্গে, যাকে দেখলে টুস করে চুমু খেতে মন চাইবে। মা তোরই আহসানের পিছু পিছু এসে বলল, রঙ্গন ভাইয়ার কি বিয়ে হবে রুমির সঙ্গে? আহসান গম্ভীর গলায় বলল, সম্বন্ধ রাখলেই বুঝি বিয়ে হয়ে যায়? তোরই আহসানের গলা জড়িয়ে ধরে বলল, যাই তো। আপনার বাবা মা যখন আমাকে দেখতে এলেন মাত্র একই জিনিস বলে আমায় বুঝ দিয়েছিলেন। এখন দেখুন বিয়ে করে সংসারী হয়ে স্বামী ধর্ম পালন করছি। হাসান তরিকে কোলে বসে বলল, তা কেমন লাগছে আমার সংসার করে? তরি কৃত্রিম সুরে বলল, খুব বাজে। খেয়াল রাখেন না, ভালোবাসেন না, শুধু বকুনি খাই। হাসান তরির দিকে এগিয়ে এলো। উন্মুক্ত পিঠে ছুঁয়ে দিতে দিতে তরির ওষ্ঠের দিকে এগোতেই তরি তাকে প্রথমবারের মতো নিজে থেকে চুম্বন করলো। তরি আবেদন করলে আহসান কি সাড়া না দিয়ে পারে? সেদিন দুপুরটা ওভাবেই বিছানায় কেটে গেল। কপতি কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বিকেলে ছেলে মেয়ে পড়াতে গিয়ে আহসান হাঁচি দিতে দিতে কুপকাত। একদিনে দুবার গোসল করার ফলাফল। সন্ধ্যার পর রঙ্গনী ফোন করলো অর্ককে। রঙ্গন কিছু বলার আগেই অর্ক বলল, খালামো তো আজকে ছক্কা মেরে দিয়ে এসেছে বন্ধু। রঙ্গন হত বিহব্বল হয়ে বলল, তুই কি করে জানলি বন্ধু? আহসান ফোন করছিল তোকে? অর্ক সায় জানিয়ে বলল, হ্যাঁ, এটাই একটু আগেই কথা হলো আহসানের সঙ্গে। আমি ভান করেছি আমি কিছু জানি না, একটু মশলা অ্যাড করেছি আর কি। আহসান বলছিল যে বিয়ের বিষয়টা নিয়ে ভাবাটা ঠিক হবে নাকি। আমি তোর গুণগান গেয়েছি এবং এটাও বলেছি যে খালাম্মার বয়স হয়েছে, রুমিকে বিশ্বাস করে হয়তো সংসারের ভার তুলে দিতে যাচ্ছেন, তাই একটু ভেবে দেখতে পারিস। রঙ্গন পরিচিত আমাদের, রুমিকে মনে হয় না কোনো কিছুর কমতি বুঝতে দেবে। রঙ্গন খুশিতে দাঁত কালাতে কালাতে বলল, বেশ করেছিস বন্ধু, আমার রুমির সঙ্গে সেটিং হয়ে গেছে। আমাদের বিয়েতে তুই হবি স্পেশাল গেস্ট। আমার বিয়ের টেবিলের খাসিটা আস্ত তোর পাতেই দিব। অর্ক হাসতে হাসতে বলল, আচ্ছা তা দিস, আমার খাওয়া দাওয়ার বেলায় কোনো না নেই। একটা কথা বল, এবার খালাম্মা এত চমৎকার অ্যাক্টিং করলো কি করে? সত্যি সত্যি নাকি আহসানদের বাড়িতে গিয়ে আহসানের আম্মার সামনে কেঁদে ফেলেছেন? এই কর্ম সাধন হলো কি করে বন্ধু? এত বড় শিল্প অভিনেত্রী তোদের বাড়িতে কেন এখনো? খালাম্মাকে ধরে বেঁধে বিটিভিতে দিয়ে আয়। রঙ্গন ভেঙচি কেটে বলল, ওই না ছাই, এত বছরের সংসারে আব্বার সঙ্গে ঝগড়া করেও কখনো কাঁদতে দেখিনি। সে কিনা ছেলের বিয়ের প্রস্তাব দিতে গিয়ে সেখানে বসে কাঁদবে? যা বলিস না। যাওয়ার সময় যখন সেজেগুজে তৈরি হচ্ছিল তখন ড্রয়ার থেকে মুডটাই বের করে চোখের নিচে ঘষে দিয়েছিল। কাহিনী যে বহুত সারা টুইস্ট। হ্যাঁ দোস্ত। অর্ক হাসতে হাসতে লুটুপুটি খেতে লাগলো। শেষ অব্দি মুভ। অর্কের কথা সত্যি হয়েছে। রাতে খাওয়া দাওয়ার পর রঙ্গন যখন বিছানায় শরীর এলিয়ে দিল তখনই আহসানের ফোনে তার ঘুর কাটলো। দ্রুত বিছানা থেকে উঠে বসলো সে। কলটা রিসিভ করে আহসানকে বলল, কি অবস্থা বন্ধু, কেমন আছিস এত রাতে? আহসান পড়ার ঘরে বসে নিরিবিলি রঙ্গনের সঙ্গে কথা বলছিল। টেবিলের উপরের প্যান্টটা ঘোরাতে ঘোরাতে বলল, আসলে আজকে ফিরতে দেরি হয়ে গেছে। সেই প্রসঙ্গ বরং থাক, একটা বিশেষ প্রয়োজনে ফোন করেছিলাম তোকে। খালাম্মা আজ আমাদের বাড়িতে এসেছিল। তোর জন্য রুমিকে চেয়ে গেছেন, রুমির জন্য প্রস্তাব দিয়েছেন। রঙ্গন কপট অবাক হবার ভান ধরে বলল, রুমি আম্মা এসব কখন করলো? আমার মাথাটা গেছে, বুঝেছিস? কি সব আবল তাবল স্বপ্ন দেখে, সারাদিন সেসবের ঘরে থাকে। রুমি আমার বোনের মতো, আমার জন্য আম্মা কেন যে রুমিকে চাইতে গেলেন? হাসান খানিকক্ষণ বাদে বলল, তুই আসলে বিবেচনা করে জানা তুই কি চাস।
আমি রুমির সঙ্গেও কথা বলবো, যদি দুজনের মতামত মিলে তবে বাবা আর আমি মিলে সিদ্ধান্ত নেব। তুই মাথা ঠান্ডা করে কিছুদিন ভেবে নে, তোর মতামত আমাকে জানাতে ভুলবি না। রঙ্গন প্রত্যুত্তরে বলল, মতামত জানানোর কি আছে বন্ধু? দেখ, রুমি আমার ছোট বোনের মতো, ওর সঙ্গে আমার যাই বল। কোথায় রুমি আর কোথায় আমি? আমার মাথাটা সত্যিই গেছে, তুই এসব নিয়ে আর ভাবিস না, আমি আম্মাকে বুঝিয়ে বলবো। রুমি এখন পড়ছে, তাই পড়তে দে। আহসান আর কোনো কথা বলল না, তার বড্ড ঘুম আসছে। ফোনটা রেখে সে তরির কাছে ঘরে এলো। সেই সকালে উঠে গরমে ক্লাস করে ক্লান্ত মেয়েটা খেদেই বিছানায় ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে পড়েছে। আহসান তরিকে ঠিক করে শুয়ে দিল। তরিকে জড়িয়ে ধরে গলার ভাঁজে মুখ গুজে দিয়ে কখন যে ঘুমিয়ে গেল নিজেও। রুমির চোখে আজ ঘুম নেই। বিছানায় শুয়ে সে এপাশ ওপাশ করতে লাগলো। মাজদাক সারোয়ার যেভাবে রঙ্গনকে নিয়ে সিরিয়াস হয়ে ভাবছেন, বিয়ে যে কোনো সময় ঠিক হয়ে যেতে পারে। খুব ভয় হচ্ছে, ওরকম একটা পাগলা দাসুর সঙ্গে জীবন কাটানো যায়? তবে একটা জায়গায় খুব খটকা লাগছে। আর যাই হোক, এটা শুধুমাত্র রঙ্গনের মায়ের কাজ নয়। রঙ্গনের চাহনি, কথার ধরনই কেমন যেন অন্যরকম। বাড়িতে এলে এক পলকের জন্য চোখাচোখি হলেও রুমের দিকে হা করে তাকিয়ে থাকতো। কলেজ চলাকালীন প্রায়ই কলেজের সামনে ঘুরঘুর করতো। রুমের উপস্থিতি বুঝে ফেললেই আড়াল করে ফেলতো নিজেকে। রঙ্গন কি পছন্দ করে তাকে? কেন যেন রুমির তাই মনে হচ্ছে। একবারই সবসময় আলাপ জমাতে চাইতো রুমির সঙ্গে। কথার ভঙ্গিমাও কেমন একটা যেন ছিল। কি যে হচ্ছে কে জানে। রুমি এবারও পাশ ফিরতেই মধুবাবী চিৎকার করে বললেন, সকালে ক্লাস যাবি না? ঘুমাস না কেন সেরি? একবার এই দিকে হিরোস তো আর একবার ওই দিকে হিরোস। ঘুমাইতে দে আমারে। এমন লড়ালড়ি করলে আমার ঘুম আহে না। ঘুম না আইলে মাথা সইরা থাকে, বুঝিস কইলে। রুমি আর কিছু বলল না। তাড়াতাড়ি বালিশে মুখ গুজে মধুবিবিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ঠাডা পুরুক ওই পাগলা দাসুর উপরে। মাঝে একটা ব্যস্ত ঘন দিন কেটে গেল। রাতে রঙ্গন বাড়ি ফিরলে নাহার বেগম তখন ভাত তরকারি প্লেটে বাড়ছেন। রঙ্গন এসে হাই তুলতে তুলতে বলল, কালকে কখন যাইবেন আম্মা? নাহার বেগম অবাক হয়ে বললেন, কই কালকে আবার কই যাবো? রঙ্গন লাফ দিয়ে উঠে বলল, মানে কালকে রুমিদের বাড়িতে যাইবেন না আপনি? নাহার বেগম ঝামটা মেরে বললেন, একবার না গেলাম বাপ রুমিদের বাড়িতে, দিছি তো প্রস্তাব নাকি? ওরা বুইজা শুই নাই তো আমারে জানাইবো। রুমি একটা মানুষ, কোনো ফলমূল সবজি না যে চাইলাম আর দিয়া দিল। রঙ্গন মুখ ভুতা করে বলল, আপনি হইলেন পোলার মা। আগে বিয়াই বাড়িতে গিয়া ভাব না বাড়াইলে মায়া কেমনে দিব আপনার কাছে? একদিন কইছেন তো কি হয়েছে? কালকে গিয়া জোর গলায় আবার রুমিরে চাইবেন। আবার ইমোশনাল ব্ল্যাকমেল কইরা যেমনি গয়না বানাইতেন অমনে ব্ল্যাকমেল কইরা বিয়ার কথাটা ফালান। গিয়া 2 মিনিট লাইগা যাইব। নাহার বেগম চিন্তিত হয়ে বললেন, তোর মামা ব্যবসার লাইগা ঢাকা গেছে, তারে ছাড়া কেমনে যাই? রঙ্গন তড়িৎ জবাব দিল, মামার কথা বাদ দেন, আপনার ভাই আজ তো ব্যাককেল মালা চাচিরে নিয়ে যান। তার আজ অবধি একেবারে সেই রকম রেকর্ড আছে, উনি যেই বিয়ার হাত দিছে বিয়া করাইয়াই ছাড়ছে। নাহার বেগম বুঝে ফেললেন তার ছেলের অলরেডি মালাকে ফোন করার শেষ। রঙ্গন কখনো কোনো কিছু ভেবে তাকে জানায় না, অঘটন সব ঘটিয়ে তারপর জানায়। নাহার বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সকালবেলা সত্যি মালা বানু রঙ্গনের বাড়িতে সেজে গুজে এলেন। তিনি রঙ্গনদের দূর সম্পর্কের চাচি হন। রঙ্গনের বাবার আপন কোনো ভাই নেই, বড় 4 বোন আছেন, তারাও সবাই খুব দূরে দূরে থাকেন। রঙ্গনের বাবা মারা যাওয়ার পর খোঁজ খবর নেওয়া তো দূর, এই বাড়িতে পা অব্দি মারাননি। নাহার বেগম শাড়ি গয়না পরে তৈরি হলেন, মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেন, চোখ ভর্তি করে সুরমাও দিয়েছেন, হাতে ভারী মান্দাতার আমলের মকর মুখও বালা পড়েছেন। মালা বানু রঙ্গনকে আশ্বস্ত করে বললেন, আমার ডাকছস বাপ, তোর বিয়ের বাজনা যদি না বাজাইছি তো আমার নাম মালা বানু না। এই নিয়ে 48 নম্বর বিয়ের ঘটকালি করতেছি। রঙ্গন ফিসফিস করে বলল, যদি এই জায়গায় আমার নখ লাইগা দিতে পারেন তাইলে আমি সামনের মাসের বেতন পাইয়া আপনার জন্য আর আম্মারে লাইগা নতুন এরকম জামদানি শাড়ি কিনা পাঠামো। উপহার পাবার কথা শুনে মালা বানুর মুখখানা চকচক করে উঠল।
দাঁতের সবগুলো পাটির দাঁত বের করে রঙ্গনের দিকে তাকিয়ে হাসলেন। তখনই রিক্সাওয়ালার হাঁক ডাক শুনে রঙ্গন তাড়া দিয়ে নাহার বেগম আর মালাবানুকে রিক্সায় উঠিয়ে দিলেন। সেদিনের মতোই রিক্সা রুমিদের বাড়ির সামনে এসে থামল। নাহার বেগম আর মালাবানু ভেতরে ঢুকে দরজায় করাঘাত করলেন। তরি এসে দরজা খুলতেই অপরিচিত দুটো মহিলাকে দেখে চমকে গেল। ভেতরে তাদের বসতে দিয়ে রান্নাঘরে গিয়ে শুভাকে উদ্দেশ্য করে বলল, মা, দুজন ভদ্র মহিলা এসেছেন বাড়িতে, আপনার খোঁজ করছিলেন, একবার শুনে যান মা একটু। শুভা হাতের কাজ সামলে এসে দেখলেন ড্রয়িং রুমে নাহার বেগম বসে আছেন। শুভা তরিকে ইশারা দিয়ে বলল, তোমার বাবা আর এহসানকে একটু ডেকে আনো। মাজদাক সারোয়ারকে একবার ডাক দিতেই তিনি চলে এলেন। আহসান ছুটির দিনে সকালে ছেলে মেয়ে পড়ায়, বাচ্চাদের হাতের কাজ দিয়ে বুঝিয়ে দিয়ে সেও এলো। রাঙ্গনের মাকে দেখে সালাম জানিয়ে বসলো। শুভা মধু বেবিকেও ডেকে আনলেন। সবাই যখন একই জায়গায় উপস্থিত হলেন, প্রথমে নাহার বেগমই মাজদাক সারোয়ারকে উদ্দেশ্য করে বললেন, ভাই আপনারা তো আগেই জানাইছি, সেদিন আপনাদের সঙ্গে দেখা হয় নাই, দেখে আজকে আবার আসা। আমার রঙ্গনের একটা সরকারি স্কুলে মাস্টারি করে, বেতনের অঙ্কটা ভালোই, পুরান হইলে আরও কয়েক বছর গেলে হয়তো আরও বাড়বে। এমনিতেও রঙ্গনের বাবার কম কিছু রাইখা যায় নাই। জানেনই তো আমার ছেলেটার বাপ নাই, আমার একটাই সন্তান। ওর আর কোনো বড় ভাই বোনও নাই, আমি ছাড়া ধরতে গেলে দুনিয়াতে ইতিম। আমি আর কয়কাল বলেন ভাই, একদিন সবাইরে যাইতে হইব, আজকা হোক বা কালকা। আমার শরীরটা আজকাল ভালো যায় না, কখন খোদা তালা ডাক দেয় তাও জানি না। মরার আগে পোলাটার একটা গতি কইরা রাখতে পারলে ভালো হইতো। আমি ছাড়া ওর আর কে আছে কন? আপনাদের বাসায় রঙ্গনে নিয়ে কত আসছি, রুমিরা আমার অনেক পছন্দ, দেখাই বোঝা যায় খুব লক্ষ্মী মেয়ে। কখনো চিৎকার চেঁচামেচি বা উচ্চস্বরে কথাও কইতে দেখি নেই। আমার খুব শিক্ষিত বউয়ের শখ, বিয়ার পর রুমি পড়াশোনা করলেও সমস্যা নেই। রঙ্গন সারাদিন থাকে বাইরে, আমি একলা মানুষ, তাই রান্নাবান্নার ঝামেলা নাই। রুমি চাইলে প্রতিদিন ক্লাসেও যাইতে পারবো। আপনি তো ছোটোবেলা থেকেই রঙ্গনরে দেখছেন, একটু দেখেন না ভাই, বাড়ির সবাইরে নিয়ে একটু বইসা চিন্তা ভাবনা কইরা দেখেন। কথা শেষ হওয়ার পরপরই বিগত দিনের মতো নাহার বেগমের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আজ তো রঙ্গন উল্টা পাল্টা কিছু তার চোখে দেয়নি, আজ কেন চোখ জ্বালা হচ্ছে? নাহার বেগমের কান্না দেখেই মালাবানু বললেন, ভাই সাহেব, এলাকার আপনার অনেক সুনাম শুনছি। আমি রঙ্গনের চাচির লাগি সম্পর্কে আমার জায়ের শরীরটা আসলে ভালো নাই। কি সব উল্টাপাল্টা স্বপ্ন দেখা সারাদিন খালি কান্দে। কবে কি হইয়া যায় আপনি একটু ভাইবা দেখেন ভাই। ছেলেও ভালো, আবার আপনার পরিচিত, মেয়ে সন্তান হইল মায়ের মতো প্রিয় কাছে আমাদের। মেয়ের জন্য মন খারাপ লাগলে যখন তখন ঘুইরা আসবেন, মেয়ের কাছে আইনা রাখতেও পারবেন। পড়াশোনা নিয়ে তো আমাদের কোনো আপত্তি নাই, মন ছেলে চাকরিও করব, সমস্যা নেই। মাজদাক সারোয়ার আর চোখে নাহার বেগমের দিকে তাকালেন। ভদ্র মহিলা এভাবে হেঁচকে তুলে তুলে কাঁদছে কেন? রুমিকে এতই পছন্দ হয়েছে তার? এই পুরোটা সময় দরজার আড়াল থেকে সবটা শুনছিল রুমি। রঙ্গনের মাকে বড্ড সরল সোজা মনে হলো তার। বিয়ের প্রস্তাব দিতে এসে এভাবে কাঁদছেন। আহারে, আচ্ছা, এত ভদ্র প্রকৃতির সরল সোজা মানুষের পেট থেকে ওই বিটকাল কি করে বের হলো? নাহার বেগম আর মালাবানু চলে যাওয়ার পর আহসান আর মাজদাক সারোয়ার এবং শুভা ও মধু বেবি মিলে সিরিয়াস ডিসকাশনে বসলেন। ভদ্র মহিলা 2 দিন কাঁদতে কাঁদতে ছুটে এসেছেন, তাকে কি খালি হাতে ফিরে দেওয়া যায়? রুমি মতি গতি খারাপ দেখে তরিকে ইশারা করে বলল, ভাবি, ভাইয়ের ফোনটা 1 মিনিটের জন্য একটু এনে দেবে, একটু কাজ ছিল। তরি তাকে আহসানের ফোনটা এনে দিতেই সেটা থেকে রঙ্গনের নাম্বারটা টুকে মধু বেবির ফোন দিয়ে রঙ্গনকে কল করলো রুমি। আননোন নাম্বার দেখে রঙ্গন প্রথমে ধরলো না, কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করে বলল, হ্যালো, কে? রুমি ইতস্তত বোধ নিয়ে বলল, আমি রুমি বলছি। রঙ্গন চমকে উঠল, বুকটা কেমন ধক করে উঠল। রুমি ফোন করেছে তাকে? রুমে ঢুক গেলে বলল, আপনার আম্মা এসব কি শুরু করেছেন বলুন তো? ছেলে মানুষই কান্না করলে চলে কি? তাকে একটু বুঝিয়ে বলুন না। আর আপনি আমার 12 বছরের বড়, এত বেশি এজ ডিফারেন্স নিয়ে আমি সংসার করতে পারবো না। একটু বুঝিয়ে বলুন আপনার মাকে। রঙ্গন সঙ্গে সঙ্গে বলল, 12 বছর কোথাও পাও তুমি রুমি? রুমি দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া আমার 12 বছরের বড়, আমি কিছুদিন আগে 20-এ পা দিয়েছি, ভাইয়ার তাহলে 32 চলছে। আপনি আর ভাইয়া সমবয়সী, তো 12 বছর হলো না?
রঙ্গন তেতে উঠে বলল, তোমার মাথা গেছে রুমি। শোনো, আমি আমার বাপ মায়ের ব্রিলিয়েন্ট অ্যাসিস্ট্যান্ট বাচ্চা। আমি তোমার ভাইয়ের চেয়ে 2 বছরের ছোট। আমি প্লে নার্সারি এসব পড়ি নাই, ডাইরেক্ট ক্লাস 1-এ ভর্তি কইরা দিছে আম্মা। ক্লাস 1-এর আহসানের সঙ্গে পরিচয়। আমার বর্তমান বয়স 30-32 কোথায় পাও তুমি? সৌম আর আমারে আগে মাঝে মধ্যে ছোট ছোট বইলা খেপাইতো, শোনো নাই কোনো দিন? রুমি কিছু বলার আগেই মধু বিবি ঘরে এসে পড়লেন। রুমি ফোনটা রেখে তাড়াতাড়ি কেটে পড়ল। ধরা খেলে সর্বনাশ। নাহার বেগম বাড়ি ফিরে রঙ্গনকে চেপে ধরে বললেন, গোলামের পোলা, সত্যি কইরা ক, আমার চোখে কি দিছস? আমার চোখ জইলা যাইতেছে। মায়ের খাওয়ানোর আগে সোজা কথায় আয়। রঙ্গন কিছু না জানার ভান করে বলল, আমি কি জানি? রাস্তার বাইর হইলে আপনার এ হুঁশ থাকে না? চোখে মুখে কি আইয়া ফর্সে সেটাই দেখেন। হুদাই কিছু হইলে আমারে দোষ দেন। যত দোষ রঙ্গন ঘোষ। নাহার বেগম চোখে বারবার পানি ছিটে দিতে লাগলেন। চোখে যে কি পড়ল আহসান আর মাজদাক মিলে খুবই ভাবল। রঙ্গন তাদের পরিচিত এবং বাড়িও একই এলাকায় পাশাপাশি প্রায়। মাজদাক আহসানকে বললেন রঙ্গনের সঙ্গে কথা বলতে। মাজদাক নিজে গেলেন রুমির সঙ্গে কথা বলতে। আহসান রঙ্গনকে কল করলো। রঙ্গন তখন যেন আহসানের কলেরই অপেক্ষায় ছিল। সে ভালো করে জানতো আজকের মেলোড্রামার পর আহসান তাকে কল দেবেই। আহসানের কল পেয়ে রঙ্গন দৌড়ে উঠে গিয়ে ড্রয়ার থেকে মুভ বের করলো। চোখের নিচে মুভ খানিকটা খসে নিল। নিমিষে চোখে জ্বলন ধরে পানি পড়তে শুরু হলো। সেই কাদো কাদো গলা নিয়ে রঙ্গন কল ধরে বলল, হ্যালো। আহসান রঙ্গনের অস্বাভাবিক কণ্ঠস্বর শুনে বলল, কি হয়েছে বন্ধু? তুই কি কাঁদছিস? গলাটা এমন শোনাচ্ছে কেন? রঙ্গন নাক টেনে বলল, কি করে আর বলিস না বন্ধু, আমারে কি শুরু করছে। কিছুই হলেই বলে আমি মইরা গেলে বুঝবি। আম্মা ছাড়া আমার কাছে কি আছে বল? কি যে করি, রুমির জন্য কি করতেছে আমি কি করে বোঝাই বলতো? আহসান শান্ত গলায় বলল, শান্ত হয়ে বস বন্ধু। শোন, মাথা ঠান্ডা কর। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে কল করেছি। রুমিকে তোর কেমন লাগে? রঙ্গন মিছে কাদার ভান করে বলল, বন্ধু, আম্মা ছাড়া আমার আর কেউ নেই। আর আমি একটু নিরামিষ আর কি। আমার মধ্যে ওইসব আবেগ অনুভূতি কম। আমার রুমির জন্য পাগল হয়ে গেছে। আমার এসব দেখলে আমার বড় কষ্ট হয় বন্ধু। আমার কষ্ট সহ্য করতে পারে না। আম্মা যদি চায় তো আমার এই বিয়েতে অমত নেই। আমার খুশির জন্য আমি সব করতে পারি। বিয়ে তো একদিন না, একদিন করতেই হইব। আম্মা যখন এত করে চাইছেন তো রুমিকে মেনে নিতে ক্ষতি কি? দীর্ঘ সময় কথাবার্তা চলার পর আহসান ফোন রাখলো। রঙ্গন কোনো রকমে কল ছেড়ে চোখ ধুয়ে নিল। চোখের অবস্থা 12টা তার। রুমির জন্যই এই অবস্থা তার। তাকে বিয়ে করার জন্য কত কষ্ট পরিশ্রম করতে হচ্ছে। শুধু বিয়েটা হোক, প্রতি রাতে বাসর হবে, প্রতি বছর একটা একটা করে প্রোডাকশন হবে, সারা ঘর ভর্তি তার আর রুমির বাচ্চা থাকবে। বাচ্চারা আব্বা আব্বা বলে কোলে কাঁধে ঝাঁপিয়ে পড়বে। কি শান্তির জীবন। রঙ্গনের এসব ছাইপাশ ভাবনার মাঝে অর্ক কল দিল। খুব উল্লসিত কণ্ঠে বলল, তোমার তো বিয়ে লেগে গেছে বন্ধু। আহসানের সঙ্গে মিনিট খানেক আগে কথা বললো। কাল বা পরশু তোদের বাড়িতে হ্যাঁ বলে যাবে আহসানের পরিবার এসে। আমিও তেল ঝাল মিশিয়ে উস্কে দিয়েছি বিয়ে লাগলো বলে। রঙ্গন বিস্মিত হয়ে বলল, সত্যি? ওরে আমার বিয়া হইতাছে রে। আরে কেউ আমারে ধর রে, আমি গান হারাইব, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। অর্ক হাসির মাঝে বলল, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন রে রঙ্গন? রঙ্গন উপলব্ধি করলো তার চোখে তখন জ্বালা পোড়া হচ্ছে। চোখটা কোনো রকমে মুছে সে বলল, কুমিরের কান্না কেঁদেছিলাম রে বন্ধু। আহসান ফোন করেছিল, মুভ মেকে অ্যাক্টিং করেছি। কি চমৎকার অ্যাক্টিং, যদি তুই দেখতি রে। অর্ক হু হু করে হাসতে হাসতে বলল, তাই? খালাম্মা আজকেও গিয়ে নাকি কেঁদেছে? আজও মুভের ভেলকিবাজ চালিয়েছিস? রঙ্গন বাঁকা হেসে বলল, না রে, আগের দিন ধরা খেয়ে গিয়েছিল, আজ অন্য স্টাইলে কোপ দিয়েছি। আমার সুরমার দানিতে পেঁয়াজ বেটে 2 ফোঁটা রস মিশিয়ে দিয়েছিলাম। আমায় সেই সুরমা চোখে পড়ে রুমিদের বাড়িতে গিয়েছেন। ব্যাস কেল্লাফতে। আজ রুমির গায়ে হলুদ।
রঙ্গন ব্যাপারী নামক এক ছিচকে চোরের সঙ্গে। এ নিয়ে রুমির হা হুতাশের অন্ত নেই। বিগত 1 সপ্তাহ যাবৎ তার উপরে কম ঝড় যায়নি। বিয়েটা কোনোভাবেই পেছাতে পারলে বেশ ভালো হতো, কিন্তু সামনেই পুজোর ছুটি পড়েছে বিধায় আহসান এবং রঙ্গনের দুজনেরই ছুটি আছে। সে অনুযায়ী বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। রুমি যা কেলেঙ্কারি কর্মকাণ্ড ঘটিয়েছিল বাড়িতে, বিয়ে না করার জন্য আমরণ অনশন ধরে বসেছিল। শেষে শুভা আর মাজদাক মিলে বোঝালেন। আহসানও আদর দিয়ে বুঝিয়ে বলল, তবে আসল চিড়ে ভিজল মধু বিবির কথায়। মধু বিবি রুমিকে নিজের ঘরে বসে বললেন, শোন বইন, আজকালকার জামানা ভালো না। বেড়া মানুষের শরীরের চিপাই চিপাই শয়তানি। আমারে আমার বাপ বিয়া দিছিল এক পাল আন্ডা গোষ্ঠীওয়ালা পরিবারে। সারাদিন থালাবাটি মাজো, রান্ধন বারণ করো, ঘরের কাজ করো। কি কাউয়া মরা জীবন! রঙ্গন আর রঙ্গিনের মা ছাড়া পরিবারে কেউ নাই। কাজ কামের ঝামেলাও নাই। আমারে আমার শাশুড়ি বাপের বাড়ি যাইতে দিত না। দূরে দেখা একলা যাইতেও পারতাম না। তুই যখন মন চায় আসতে পারবি। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।